মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেহেদী হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে। এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক, তখন তিনি বললেন না, এটা ট্রান্সলেটে ভুল হয়েছে। উনি কথা বলেননি, এটা অনুবাদে ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূস দীর্ঘদিন বিদেশে থাকেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ফর টাইমিং। আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময় এটা তুলে নেওয়া হতে পারে। এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি। তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন। এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না, এটা অনুবাদে ভুল হয়েছে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড। এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাওলা রনিকে জিজ্ঞাসা করেছেন সঞ্চালক এই বিষয়ে। রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায়, আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে দিককুল হারিয়ে যায়। আর একটা প্রসঙ্গে দেখলাম আর একজনে বলছেন যে সরকারি নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন, এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা, এমন প্রশ্ন তিনি রেখেছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ইউনূস মেহেদীকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি, তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে। তার প্রেস সেক্রেটারি বললেন না না না, এটা ঠিক, উনি এটা ঠিক বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচনের পরে প্রত্যাহার হবে না, ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না। এখন অথরিটিকে ইউনূস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম, এক একজনে এক এক কথা বলতেছেন। আবার দেখবেন ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেটাকে ইনশিওর করতে হবে। আবার তিনি লন্ডনে আসার পরে চাতাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা। তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন। ইউনূস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে। ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন। ইউনূস বললেন না 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 না, ভোটারদের বিশ্বাস করা যাবে না, ও টাকা পেলে ভোট দিয়ে দেয়, এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না। মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট, তিনি ভোটাধিকার দিয়ে মানুষকে নির্বাচিত করবেন, এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আবার সেই একই ব্যক্তি লন্ডন এসে বলছেন ভোটারদের বিশ্বাস করা যাবে না, ওরা টাকা খেয়ে এদিক ওদিকে ভোট দিয়ে দেয়, ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না। দর্শক শ্রোতা, বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? আবার এই ডাস্টবিন নামক শফিক, যার নামের সঙ্গে ডাস্টবিন শব্দটা যুক্ত হয়েছে, তিনি বলছেন ফেব্রুয়ারির পরে একদিনের জন্য আমরা ক্ষমতায় থাকবো না, পৃথিবীর কোনো শক্তি নাই যে একদিনের জন্য ক্ষমতায় রাখতে পারে। কিন্তু তার বস ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিলাষ ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলছেন জনগণ তো বলে আমাকে আরো 5 বছর 10 বছর 50 বছর থাকতে, অর্থাৎ জনগণের দাবি আছে তাকে আরো 5, 10, 50 বছর থাকতে। ইউনূসের যে বয়স, তাতে যদি তাকে আরো 50 বছর রাখতে হয় তাহলে তো একজন বিজ্ঞানী বের করা দরকার যে বয়স বাড়াতে পারে। যদিও এ পর্যন্ত কেউ আর বয়স বাড়াতে পারেননি, এখন ইউনূসের জন্য এমন একটা বয়স বাড়াতে হবে, কারণ তার যারা বস, বড় একটি রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, বিভিন্ন অর্গানাইজেশন, তারাও নিজেদের বয়স বাড়াতে পারেন নাই।
এখন তার প্রেস সেক্রেটারি বলছেন ফেব্রুয়ারির পর একদিনও না। আর ইউনূস তার অভিলাষ ব্যক্ত করেছেন যে কেউ কেউ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর আমাকে চায়। আবার ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের শেষে সাজানো একটি ফোরাম থেকে বলা হচ্ছিল আপনি থাকেন অনন্তকাল, আপনাকে দেখতে চাই। ইউনূসের অভিলাষ কি বুঝতে বাকি আছে? যারা ইউনূসকে এনেছিলেন খাল কেটে কুমির আনার মতো কথা এখন যারা বলেন, এই হচ্ছে সেই ইউনূস। আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই ডক্টর ইউনূস একবার বললেন যে আমি 5 তারিখের পূর্বে কিছুই জানতাম না। আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যে তার কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম বললেন 4 তারিখে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আবার তাদের আরেকজন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তো বললেন ওনার সঙ্গে তো আমাদের অনেক আগের থেকেই কথাবার্তা হতেছিল, কিভাবে কি করব। তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে হান্নান মাসুদ, তার পার্টির প্রধান নাহিদ ইসলাম, তাদের কথা আর ইউনূসের কথা তো মিলল না। আবার ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে সবকিছু করা হয়েছে। এবং ডিজাইনের মাস্টার মাইন্ড বলে মাহফুজ সাহেবকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিলেন। এই ভদ্রলোক আবার আর একটি দেশে যাওয়ার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন, বলে আমি কিছুই জানি না। আর আমেরিকায় বলে আসলেন মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে উচ্ছেদের ঘটনা ঘটানো হয়েছে। কি বুঝলেন? একই ব্যক্তির মুখে সকালে এক কথা, বিকালে এক কথা। ক্লিন্টন ফাউন্ডেশনে যা বললেন, জাপানে গিয়ে বললেন তার উল্টাটা। বাংলাদেশে যেটা বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে, লন্ডনের চাতাম হাউসে এসে বললেন ভোটারদের নির্ভর করা যায় না, ওদের বিশ্বাস করা যায় না। আবার তার উপদেষ্টারা বললেন ঠিক বিপরীত চিত্রের কথা। ইঙ্গিত দিলেন আসিফ নজরুল যে ট্রাইব্যুনালে মামলা চলতেছে, ওখানে তো ডিসিশন হতে পারে, মানে ট্রাইব্যুনালকে দিয়ে উনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়াবেন, এটা পরিষ্কারভাবে উনি কথা বললেন। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে উনি তৎকালীন ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালক খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এই 21 আগস্টের দায় বিএনপি অস্বীকার করতে পারে না, এ দায় তাদের। একই ব্যক্তি 21 আগস্ট মামলায় সমস্ত সাজাপ্রাপ্তদের খালাসের ব্যবস্থা করাবার পরে তিনি বললেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। কোনটা সঠিক? বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে ভূয়সী প্রশংসা করা ইউনূস যখন তাদের চ্যাপ্টারকে ক্লোজ করা শুধু না, নগ্নভাবে তার বিরোধিতা করেন, তখন অনেকে প্রশ্ন করেন ঘটনা কি? এই তো সেই ইউনূস, তিনি বলছিলেন বাংলাদেশকে তিনি উন্নয়নের নহরে বইয়ে দেবেন, তিনি বলছিলেন দারিদ্রতা দূর করে দেবেন, আর এখন ভয়াবহ দারিদ্রতার কবলে বাংলাদেশ। এই তো তার উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয়রা চাকরি করতেছে বাংলাদেশে। ক্ষমতাসীন হওয়ার পরে খালেদ মহিউদ্দিন ঠিকানায় তাকে যখন প্রশ্ন করলেন তখন বললেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। কত বড় ভণ্ড, কত বড় জোচ্চোর, কত বড় হিপোক্রাট! তাহলে শপথ নিয়ে কথা একরকম হবে, শপথের বাইরে গিয়ে কথা আর একরকম হবে। একই ব্যক্তি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন যে তখন তো আমি শপথ নেইনি। আর একজন সাংবাদিক আমাকে বলছেন এই সব পরিস্থিতি হতো না, এর জন্য দায়ী আপনাদের দল, আপনার নেত্রী। আমি জানতে চাইলাম কিভাবে নেত্রী? উনি একবার একটা বক্তব্য দিয়ে যখন কঠোর কথা বলেন তখনই এরা ক্ষমতা হারাবার ভয়ে প্রলাপ বকা শুরু করে দেয়। উদাহরণ হিসেবে বললেন উনি যখন সেন্ট মার্টিনকে নিয়ে বারবার আলোচনা করতেছিলেন তখন পরিবেশ উপদেষ্টা বললেন সেন্ট মার্টিনকে আবদ্ধ করে রাখা হয়েছে অন্য কারণে। তিনি আরো বললেন আমাদের মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে। তার মানে মানচিত্র থেকে কি সেন্ট মার্টিন বাদ চলে যাবে?
আবার শেখ হাসিনা যখন কঠোর ভাষায় বললেন অপরাধ যারা করতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিচার করা হবে, তখন এরা বলে যে আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে কিভাবে নিষিদ্ধ করা যায়, তারপর তড়িঘড়ি করে একটা রায় দিয়ে শেখ হাসিনার কিভাবে সাজা দেওয়া যায়। এই সব নাকি শেখ হাসিনা যখনই কথা বলেন তখন হয়। শেখ হাসিনার কথা বলাটার শক্তি এত প্রবল যে কথা বললেই তাদের ভিতর ঝাঁকুনি এসে যায়, কথা বললেই তারা উন্মাদের মতো প্রলাপ বকতে থাকে। এই জন্য সাংবাদিক আমাকে কিছুটা হাস্যরসের স্থলে বললেন, এই যা কিছু হচ্ছে তার জন্য শেখ হাসিনা দায়ী। উনি কথা বলার সঙ্গে সঙ্গেই এরা আতঙ্কিত হয়ে যায়, কাল বোধহয় পড়ে যাচ্ছি, পরশুদিন বোধহয় থাকতে পারছি না, তারপর কি হবে, আমাদের সাজা হবে, সংবিধান ভঙ্গ করেছি, রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে, নানাভাবে। আমি বললাম শেখ হাসিনা যে কথা বলেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় উনি কিন্তু সেটা করে ছাড়েন। আর ইউনুস পারিষদ বর্গ যে যা বলছেন এগুলো সব কিন্তু রেকর্ডে থাকছে। কিভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে ব্যবহার করে শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছেন আসিফ নজরুল এবং তার সহযোদ্ধারা, ঠিক ৭১ যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে, এগুলো কারোই বুঝতে বাকি নেই। রিটায়ার্ড করে 10 বছর আগে বাড়িতে চলে যাওয়া বিচারককে এনে চুক্তি ভিত্তিক নিয়োগ করে তাকে দিয়ে সবকিছু করাবার চেষ্টা, যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রসিকিউশনে নিয়োগ করা, আসিফ নজরুল থেকে আপনার শেষ লক্ষ্য হবে? কারণ আপনি তো গণ আদালত সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, আপনার সেখানে বক্তব্যের ভিডিওগুলো এখনো আছে। আপনি তো মাওলানা দিলওয়ার হোসেন সাঈদের উপরে বড় আর্টিকেল লিখেছিলেন। এখন এত চামচামি করে কি পরিত্রাণ হবে? আপনার কি মনে হয় জামাত সব ভুলে যাবে? আপনাকে দিয়েই ব্যবস্থা করাচ্ছে, এর পরবর্তীতে আপনি ব্যবস্থার শিকার হবেন, সেদিন খুব দূরে না। তবে এই সাংবাদিকের কথার সঙ্গে আমি একমত যে ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তার পরিবেশ উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি, এরা এখন উন্মাদের মতো হয়ে গেছে, প্রলাপ বকছে। গোলাম মাওলা রনির ভাষায় আমারও মনে হচ্ছে যে ক্ষমতার উত্তাপে, মানে আগুনের উত্তাপে মেটাল গলে যায়, ক্ষমতার উত্তাপে অনেকে এলোমেলো বকে এবং বিশেষ করে হারাবার সময় তখন বিদিক হয়ে যায়। তাহলে কি ইউনুস পরিষদ একটি পাগলা গারদে পরিণত হয়েছে? এখানে পাগলের আখড়াখানা? এমন প্রশ্ন তো কেউ কেউ করছেন। শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই প্রলাপ বকতে থাকেন, তখনই ভীত সন্ত্রস্ত হয়ে যান। একজন বিদেশে থাকা সঞ্চালক তো বলেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন, মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছেন। আজকে আর একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে জঘন্যতম আচরণ করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাকনাম চুপ্পু, তিনি নিয়মতান্ত্রিক উপায়ে, সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, চাপ সৃষ্টি করে, বঙ্গভবনের সামনে মানববন্ধন করে, জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে। এটাকে বলা যেতে পারে প্রচণ্ডভাবে একটা হিপোক্রেসি, ভণ্ডামি। সেটা হচ্ছে তাকে অপমান করা, অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান এমন চেষ্টা শুরু হয়েছে। তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন তিনি কি কৌশলগত অপমান, অপদস্থ হওয়ার ভয়ে নির্বাচিত পদ থেকে সরে যাবেন? এ প্রশ্ন অনেকেই করেছেন। আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি। মহামান্য রাষ্ট্রপতি 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি। তিনি লিখছেন, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমন
এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি বলেছেন, আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না, তিনি প্রশ্ন করেছেন। জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন, তিনি প্রশ্ন রেখেছেন, ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? আমার পোর্ট্রেট না, বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দিতে হবে। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির। আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুকভরা আর্তনাদ। মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন। তার বুক ভরা আর্তনাদ, তার হতবাক হওয়া, তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে। বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে, এটা সাংবিধানিক বিধিবিধান। সংবিধান তো পরিবর্তিত হয়নি। হঠাৎ করে ফোন করে সারা দুনিয়ায় বাংলাদেশের হাই কমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থাকে থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো। ক্যাবিনেটের একটা মিটিংয়ের পরে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ের পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন, কিন্তু বাস্তবতা এই কাজটি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে নয়, দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন, একথা উল্লেখ করেছেন। প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে, এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে, অথচ তারা অস্বীকার করছে। মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে। কতটা নিচে নামতে পারে, কতটা হীনমন্যতা এই সরকারের, তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া, বিস্মিত হওয়া, হতবাক হওয়া, অপদস্থ হওয়া এবং তার বুকের আর্তনাদ থেকে। ওনারা ভুলে গেছেন সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা।
যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন। কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব, কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন, সংবিধানে না থাকা সত্ত্বেও। তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে, কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদি একটি চিঠি, এতটুকু না 4 লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, আমি যে নিয়োগ করেছিলাম, সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জনগণের ভোটে আসেন নাই। এই মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন। তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন, তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন, সুকৌশলে নিজে তাকে অপমান করছেন। বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা, সে বিষয়টি আপনি করেন না। রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে, সেজন্য ষড়যন্ত্র করেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায়, সেজন্য আপনি ব্যবস্থা নেন। আপনাকে অপসারণ কিন্তু 1 মিনিট না, 10 সেকেন্ডের বিষয়। রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে। আপনি কি জানেন কোনো অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন? আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায়, আপনার কোনো আইনগত ভিত্তি নাই? এটা কি জানেন? আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন। আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন? সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই। কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোনো পদ নেই। জানেন কিনা? আশা করি জেনে থাকার কথা। না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন। এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী। যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না। সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোনো নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না। সম্পূর্ণরূপে বেআইনি, সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান। এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মনে রাখবেন, তাকে অপমান করে, অপদস্থ করে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না। আপনাদের আদর্শিক পূর্বসূরীরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খত দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনারা তাদের অক্সিলারি ফোর্স অর্থাৎ রাজাকার আল বদর আল শামস, তারাও সারেন্ডার করেছিল। তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বা আপনাদের মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন। সাংবিধানিক উপায়ে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি। এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে। আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আর জাতি রাষ্ট্রের
সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচিত করেছি। আপনার কম্পিত হওয়ার কারণ নাই, আপনার স্তম্ভিত হওয়ার কারণ নাই। দাবি দিচ্ছে না দিচ্ছে, এবং যারা এই প্রস্তাবগুলি দিচ্ছেন, যারা এই ভাগ্য নিয়ম নির্ধারণ করছেন, সেখানে গাজাবাসীদের কোনো ভূমিকা আছে কিনা, তাদের কি ভূমিকা, তাদের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প, নেতানিয়াহু, এই যে ঘটনাগুলো। আবার এদিকে আমরা এটাও দেখছি যে সারা দুনিয়ার লোক আপনার ওইদিকে যাচ্ছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা দিয়ে প্রায় কতগুলি জাহাজ নিয়ে তারা যাচ্ছে, 44টা নৌবহর নিয়ে যাচ্ছে, সেগুলো আবার ইসরায়েলের লোকজন আবার ক্যাপচার করেছেন। তো এই যে সাময়িক ঘটনা, আমরা এই ঘটনা নিয়ে আপনার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে আপনি এই ঘটনার জন্য, আলোচনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তো যদি আমাদের সংক্ষেপে একটু বলতেন। জি, ধন্যবাদ। দেখুন, এই ইসরায়েলের যে প্রবলেম, এটা তো গাজা তো পরে সংযোজিত হলো। আসল প্রবলেম তো হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা দেশ গায়েব হয়ে গেল 1948 সালে। মানে 2000 বছরের ইতিহাস দেখিয়ে ইহুদিরা বলল এটা আমাদের প্রমিস ল্যান্ড, বনি ইসরায়েলের জন্য আমরা ইসরায়েল নামে এখানে একটা দেশ বানাবো। ওই ইতিহাসে আমি যাচ্ছি না, তবে এটাতে পশ্চিমা জগৎ, ব্রিটেন, ফ্রান্স, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচাইতে বড় ভূমিকা ছিল ব্রিটেন, যুক্তরাজ্য যেটা। তো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা, এটা 1896 সালে থিওডর হার্জেল নামে একজন অস্ট্রিয়ান ইহুদি, উনি একটা বই লিখেছিলেন। সে বইয়ের নাম ছিল দ্য জুইশ স্টেট, দ্য জুদা স্টাট। সেই বইতে উনি আর্গুমেন্ট দিয়েছিলেন। একটা লাইন খুব ইম্পর্টেন্ট, সেখানে বলছেন প্যালেস্টাইনে যদি একটা ইসরায়েল নামে দেশ সৃষ্টি করা যায়, তাহলে সেটা হবে মধ্যপ্রাচ্যে ইউরোপের একটা ঘাঁটি। It will be a western rampart in the heart of the Middle East. এটা পশ্চিমাদের একটা ঘাঁটি হবে মধ্যপ্রাচ্যের হার্টের ভিতরে, এবং ওটাই পরিচালিত করেছে পশ্চিমাদের, যে এইখানটা যদি তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, সুয়েজ খাল, এদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, ডান দিকে মানে একদিকে এশিয়া, তিনটা মহাদেশ, এবং সুয়েজ খাল দিয়ে পূর্বের সঙ্গে পশ্চিমের যে সংযোগ, সেটা যাচ্ছে প্যালেস্টাইনের পাশ দিয়ে। সুতরাং প্যালেস্টাইন দখল করতে হবে। তো ব্রিটিশরা প্রথম মহাযুদ্ধের সময় তারা ওই যে যুদ্ধে পরাজিত হলো তুরস্ক, তুর্কি, এবং তুর্কি, ওসমানী তুর্কি খেলাফত ছিল এই অঞ্চলে, তাদের দখলে ছিল মধ্যপ্রাচ্য। সেটা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা, যারা যুদ্ধে বিজয়ী হলো প্রথম মহাযুদ্ধে, তারা নিজেদের ভিতরে ভাগ করে নিল। তখন জাতিপুঞ্জ নামে একটা জিনিস হয়েছিল, লিগ অফ নেশনস। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হলো যে ব্রিটেন পাবে ইরাক আর জর্ডান আর প্যালেস্টাইন, আর ফ্রান্স পাবে লেবানন এবং সিরিয়া। মানে তেল সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে নিল ব্রিটেন, আর সিরিয়া এবং লেবানন দিল ফ্রান্সকে। তো এইখানে ঢোকার পরে 1917 সালে, তখন যুদ্ধ চলছে, যুদ্ধের শেষ হওয়ার আগে আমি যে ঘটনাটা একটু ফিরে যাই। 1917 সালে প্রথম মহাযুদ্ধ চালু রাখার জন্য ব্রিটেনের পয়সা কড়ির দরকার। তারা তখন জুইশ ব্যাংকার রথচাইল্ড ফ্যামিলি কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাংক অফ আমেরিকা, ওটাকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে টাকা ধার চাইল। তারা বলল তোমাকে টাকা দেব, আমাদের যুদ্ধের পরে তোমরা যখন প্যালেস্টাইনটা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল নামে একটা রাষ্ট্র তৈরি করে দেবে। তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ব্যালফোর নভেম্বর 1917 সালে একটা ডিক্লারেশন দিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ সরকার যুদ্ধ জেতার পরে প্যালেস্টাইনে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র তৈরি করবে। তারপরে আমি আবার সংক্ষিপ্তভাবে বলছি, যুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটেন কি করলো, তাদের দেশে যে ইহুদি ছিল সেনাবাহিনীতে এবং সিভিলিয়ান, তাদেরকে এনে সেটেল করা শুরু করলো প্যালেস্টাইনে। এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যারা ইহুদি ছিল, তারা অস্ত্র শস্ত্র, মেশিন গান, কামান, বন্দুক নিয়ে
প্যালেস্টাইনে আসলো। ওইখানে আরবদের বা মুসলমানদের ওইরকম অস্ত্র শস্ত্র ছিল না, কেন ওরা ছিল তুর্কির কলোনি। সুতরাং তুরস্ক পরাজিত হয়ে চলে গেছে ওই অঞ্চল ছেড়ে। ফলে ইহুদি সৈনিকেরা ওখানে তাদের ফ্ল্যাগ উঠানো শুরু করলো, তার অস্ত্র শস্ত্র নিয়ে ক্রমান্বয়ে জায়গা দখল করলো। এবং 1948 সালে 14ই মেতে তারা যেটা করলো যে ওই তারা ইসরায়েল নামে একটা রাষ্ট্রের জন্ম দিল এবং সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আরবরা পরাজিত হলো এবং ইউরোপ থেকে এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ইহুদিদের এসে জায়গাটা দখল করলো। তো গন্ডগোলটা শুরু হলো 1948 সালে। তারপরে আরবরা 1956 সালে আবার ইহুদি তাদের উপর আক্রমণ করলো ইসরায়েল, যখন ব্রিটেন যখন মিশর যখন সুয়েজ খাল জাতীয়করণ করলো 1956 সালে, তখনও ইসরায়েল হামলা করলো। এবং 1967 সালে আবার দেখা গেল আরবরা যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে পরাজিত হয়ে জেরুজালেম থেকে শুরু করে জর্ডানের বিরাট অংশ, সিরিয়ার গোলান হাইট, মিশরের আপনার ওই সানাই পেনিনসুলা সব ইসরায়েলের কাছে হারিয়ে ফেললো। ইসরায়েল এখনো সিরিয়ার গোলান হাইট দখল করে রেখেছে এবং জেরুজালেমের পুরোটাই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখন এতদিন আরবরা বলছে ঠিক আছে আমরা তাহলে তোমাদেরকে থাকতে দেব, আমাদের আরবদের একটা রাষ্ট্র প্যালেস্টিনিয়ানদের একটা রাষ্ট্র তৈরি করা হবে সেখানে। জাতিসংঘ এবং পৃথিবীর বেশিরভাগ দেশ সমর্থন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে খুবই গয়ের রাজি। তারা চায় ইসরায়েল পুরোটাই ওখানে দখল করে থাকুক, কেননা জুইশ লবি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চালায়। এই যে ব্যাংকার, বড় বড় টাকা পয়সা বিত্তবান মানুষ যারা আমেরিকাতে, পুরো সমস্যাটা এখন প্যালেস্টিনিয়ান এবং জিউদের সমস্যা না। এই পুরো সমস্যাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব বিশ্ব, এই তেল সমৃদ্ধ সুয়েজ খাল অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের চাই। তারা চায় এখানে যেন রাশিয়া এবং চীন যেন আধিপত্য বিস্তার করতে না পারে। পুরোটাই হচ্ছে আমেরিকার সঙ্গে রাশিয়া এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটার জন্য ইসরায়েলটাকে তারা মনে করছে তাদের একটা ঘাঁটি হিসেবে থাকবে এবং এদেরকে দিয়েই আরবদেরকে নিয়ন্ত্রণ করবে। আগে এখানে আরবরা যে সোশ্যালিস্ট মুভমেন্ট ছিল, তার পিএলও ছিল, তারপরে পিএলওকে কন্টেন করার জন্য সবচেয়ে মজার ইনফরমেশন, 1987 সালে ইসরায়েল হামাসের সৃষ্টি করেছিল, গাজাতে হামাস তৈরি করলো এবং এটা হলো একটা ধর্মীয় ভাবাপন্ন একটা সংগঠন। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল সেকুলার এবং সোশ্যালিস্ট, আরব ন্যাশনালিজমে বিশ্বাস করত, মানে খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই মিলে। আর হামাস হচ্ছে কেবল সুন্নি মুসলমানদের একটা ধর্মীয় সংগঠন। এটাকে তৈরি করলো ইসরায়েল, কিন্তু পরে দেখা গেল এটা হয়ে গেল তাদের ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার। হামাস মানে গ্রাসরুটসের প্রেশারের ফলে তারা ইসরায়েল বিরোধী হয়ে পড়লো, ইসরায়েল তৈরি করলো, করার পরে ইসরায়েলের হাতে তারা থাকলো না 1990-এর দশক থেকে 3-4 বছরের ভেতরে। এখন সমস্যাটা ওইটাই যে ইসরায়েল চায় এখানে পূর্ণ নিয়ন্ত্রণ, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়। ইসরায়েল মানে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইসরায়েল। এই যে আরবরা হেরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির সঙ্গে, সবগুলো আরব দেশ মিলে কোনো ম্যাচ হয় না। এদের কোনো ওই রকম অস্ত্র শস্ত্র, টেকনোলজি, নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ওই রকম যুদ্ধ বিমান নেই, যুদ্ধ জাহাজ নেই। সুতরাং এবং ওদের ভিতরে বিভেদ সৌদি আরবের সঙ্গে, মনে করেন মিশরের, সৌদি আরব এবং এই গালফ স্টেটগুলো, তারা মনে মনে চিরকাল ইসরায়েলপন্থী এবং মার্কিনপন্থী। বিশেষ করে ইরানে যে ইসলামিক রেভলিউশন হলো 1979 সালে, তারপরে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইউএই, ওমান এরা সন্ত্রস্ত হয়ে পড়ল যে রাজতন্ত্র শেষ করে দিয়ে গণতন্ত্রের নামে বা জাতীয়তার নামে এখানে রাষ্ট্র তৈরি হবে, তাহলে তো রাজবংশগুলো থাকবে না। সুতরাং গোপনে গোপনে তারা সবসময় ইসরায়েলপন্থী ছিল। এবং এখন দেখেন সৌদি আরব এবং ইউএই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং তারা কিন্তু এই যে প্যালেস্টাইনে গাজাতে যা কিছু হচ্ছে তার জন্য কোনো ওই লিপ সার্ভিস
আপনি আল জাজিরায় দেখবেন কিছু খবর টবর দেবে, কিন্তু আল জাজিরা যারা চালায় কাতার, কাতার কিন্তু ওদের পক্ষে, এবং এতটাই তারা বশংবত দাস যে কদিন আগে কাতারে ইসরায়েল হামলা করলো, সেখানে কাতার তাদের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রও গেল না, কেউ গেল না, এবং সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যাঙ্কার প্লেন যারা ইসরায়েল হামলা বোমা ফেলে যখন চলে গেল, ওদের তেলের প্লেনে যে তেল দেয় ট্যাঙ্কার, সেগুলো কাতারের মাটি থেকে ফ্লাই করলো ব্রিটিশ এবং আমেরিকান, এবং তারা ওই ইসরায়েলের জাহাজে তেল দিয়ে আবার কাতারের ঘাঁটিতে তারা নেমে গেল। মানে ব্যাপারটা পুরোটাই একটা খুবই লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার। মানে আত্মসম্মান বোধ থাকলে কাতার বলতো মার্কিন ঘাঁটি আমরা চাই না, তোমরা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছো। ইসরায়েল যখন ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তখন দেখা যায় যে জর্ডান, সৌদি আরব এরা সবাই ইসরায়েলকে সমর্থন করছে। সুতরাং ইসরায়েল এমন একটা পরাশক্তি যাকে কোনো আরব দেশের পক্ষে হটানো সম্ভব না। এখন মানে এখন কি, মানে এখন তাহলে এই যে গাজাবাসীদের ভবিষ্যৎটা কি, এইবারে যে ঘটনাটা ঘটলো, এখন এদের ভবিষ্যৎটা কি দেখছেন আপনি? এই যে গত মাসের 29 তারিখে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে ওয়াশিংটন ডিসিতে একটা প্রপোজাল দিলেন, পিস প্রপোজাল, 20 দফা। সেই 20 দফার ভিতরে বললেন যে গাজাতে ইসরায়েল অধিকার করে রাখতে পারবে না, এবং গাজাবাসী যদি গাজাতে থাকতে চায় তারা থাকতে পারবে, তাদেরকে জোর করে বের করে দেয়া যাবে না, এবং এখানে বন্দি বিনিময় হবে। তবে কন্ডিশনগুলো হচ্ছে, আগে হামাস, এই যে 20 জন ইসরায়েলি জিম্মি আছে তাদেরকে ছেড়ে দেবে, এবং হামাসের কাছে যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তারপরে ইসরায়েল কয়েক শত প্যালেস্টিনিয়ানকে গাজায় যেতে দেবে, ছেড়ে দেবে ইত্যাদি। কিন্তু আগে করতে হবে হামাসকে। হামাস নেতা বলছেন যে 20 দফার যে প্রপোজাল, শান্তি চুক্তি, আমাদের কাছে তো কোনো কপি দেয় নেই, আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই। একতরফাভাবে ট্রাম্প বলছেন এটা যদি 3 দিনের ভেতরে, 72 ঘন্টার ভেতরে যদি হামাস এটা মেনে না নেয়, তাহলে এই অঞ্চলে ইসরায়েলের যা খুশি তাই করবে। ইসরায়েলের সরকার বলেছে আমরা ওই ট্রাম্পের 20 দফা মানি না, আমাদের ওটা গ্রহণ করতে হবে, বাধ্যবাধকতা নেই। কিন্তু ট্রাম্প বলছেন প্যালেস্টিনিয়ানদের, হামাসকে এটা স্বীকার করতে হবে 3 দিনের ভেতরে। এটা অসম চুক্তি এবং জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। সুতরাং এটা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর যেটা আপনি বললেন এই যে ফ্লোটিলা, এই যে 47টা জাহাজ নিয়ে প্রায় 500-র মতো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ থেকে হয়েছেন আমাদের শহীদুল আলম, এবং আরেকটা মেয়ে, ব্রিটিশ বাঙালি একটা মেয়ে, নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, এই দুজন ছাড়া পৃথিবীর বেশিরভাগ যারা এসছেন তারা এসছেন আপনার ইউরোপ থেকে। ইটালি এবং স্পেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কলম্বিয়া করছে, কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, ইউএই, জর্ডান এরা এতে অংশগ্রহণ করছে না। এবং এটা একটা সিম্বলিক ব্যাপার। ওটাকে অলরেডি ইসরায়েল থামিয়ে দিয়েছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না, কাউকে মারেনি। তবে 2010 সালে তো ফ্লোটিলার কয়েকজনকে ওরা মেরে ফেলেছিল, যখন ওইরকম গাজায় আর একটা অবরোধ হয়েছিল 2010 সালে, মনে আছে? তুরস্ক ওখানে ফ্লোটিলা পাঠিয়েছিল, কয়েকজনকে ইসরায়েল হত্যা করেছিল, ঢুকতে দেয়নি। এখনো তাই। এর একটা সিম্বলিক ভ্যালু আছে, পৃথিবীর লোকজনের ভিতরে সচেতনতা হচ্ছে যে একটা কিছু ঘটছে, গাজায় ফ্লোটিলা যাচ্ছে, সারা দুনিয়া ব্যাপী আন্দোলন হচ্ছে। তবে আপনি লক্ষ্য করে দেখবেন এই আন্দোলনগুলো বেশিরভাগ হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, তারা এবং ইসরায়েলকে যুদ্ধাপরাধী ঘোষণা করছে। তাদেরকে স্লোভানিয়ার মতো দেশ বলছে নেতানিয়াহু আসলে তাকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু আরব বিশ্বে বা পাকিস্তানে বা বাংলাদেশে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কেননা ইতিমধ্যেই এই চুক্তি, তথাকথিত চুক্তি ঘোষণা করলো, শান্তি প্রপোজাল, ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে
ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছেন যে খুব ভালো একটা চুক্তি আপনি শান্তি প্রস্তাব দিয়েছেন, এর ফলে এখানে শান্তি হবে, গাজার লোকজন শান্তিতে থাকতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে মনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আর্মির প্রধান আসিম মুনিরকে ডেকে এনে খাওয়ালেন, হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে 2বার বোধহয় দেখা করলেন। এটা তো প্রোটোকলের ইতিহাসে এরকম নেই যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানকে এনে মানে ওই রকমের ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং ট্রাম্পের বক্তৃতাতেও বলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান আমাদের এই প্রস্তাবের সঙ্গে খুব সহমত পোষণ করেছে। তো পুরো ব্যাপারটা একটা পাতানো খেলা। এবং এই গাজা থেকে যদিও ট্রাম্প বলছেন গাজাবাসী থাকতে পারবে এবং 2 স্টেট ফর্মুলার কথা ট্রাম্প বলছেন এই 20 দফার ভেতরে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলছে ওর সমস্ত 2 স্টেট ফর্মুলা আমরা বিশ্বাস করি না, আমরা কোনোদিনও এই অঞ্চলের কোনো এলাকা নিয়ে প্যালেস্টিনিয়ান স্টেট হবে এটা আমরা চাই না। তারা গ্রেটার প্যালেস্টাইন ইসরায়েলে বিশ্বাস করে। তারা সৌদি আরবের একটা বিরাট অংশ, ইরাকের প্রায় অর্ধেক, সিরিয়ার অর্ধেক, জর্ডান, লেবানন এবং প্যালেস্টাইন যেটা আছে সব নিয়ে একটা বিরাট ইসরায়েল তারা তৈরি করতে চায়। এটাই পরিকল্পনা। এখন যে ইসরায়েল আছে গাজার কথা ভুলেই যান, ওরা মিশরের সাইনাই পেনিনসুলা, সিরিয়ার প্রায় অর্ধেক, ইরাকের অর্ধেক ধরেন, লেবানন পুরোটা, জর্ডান পুরোটা, এবং সৌদি আরব যে ইসরায়েলের দালালি করছে, সৌদি আরবের একটা বিরাট অংশ যেখানে এককালে 1500 বছর আগে, 1500 বছর আগে যেখানে ইহুদিরা থাকতো, বলতে এটাও আমাদের পুণ্যভূমি। তো এখন অবস্থা হয়েছে আরবদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি। গাজা উদ্ধার করবেন নাকি নাজাদ এবং রিয়াদ বাঁচাবেন, নাকি বাগদাদ বাঁচাবেন, নাকি সিরিয়া বাঁচাবেন, এই হচ্ছে এখন ব্যাপার। তাদের ডিমান্ড এত বড়, আর আমরা চাইছি একটা সেকেন্ড স্টেট, 2 স্টেট ফর্মুলা। এটা ইসরায়েল মানবে না, মার্কিন যুক্তরাষ্ট্র লিপ সার্ভিস দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস যদি এই প্রপোজাল মেনে না নেয়, এই প্রপোজাল যেটা উনি দিচ্ছেন তার একটা কপি তো দেবে হামাসের কাছে। কপি পর্যন্ত দেয়নি। হামাস বলছে আমরা জানি না কি প্রস্তাব, বলে প্রস্তাব যদি মেনে না নেয় তাহলে এই এলাকার রক্ষণাবেক্ষণ ইসরায়েল নেতানিয়াহু যা ইচ্ছা তাই করবে, আমরা নাক গলাবো না। ওটাই হচ্ছে 5 লাইন। ঠিক আছে, আমাদের এই বিষয়টা ডিটেল আপনি বললেন। এখানে আমি একটু সর্বশেষ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, যে এটা নিয়ে আমরা আমাদের এখানেও কিছু কথা হচ্ছে। এই যে যখন জাতিসংঘে যখন এবার নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রায় 70টার মতো দেশ এখান থেকে কিন্তু ওয়াক আউট করেছে। তো আমাদের দেশের অবস্থানটা ছিল খুবই টেকনিক্যালি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। ওনারা ওই জন্য ওখানে জানি নাই, যেহেতু জান নাই অনুপস্থিত থাকা হলো, আবার ওয়ার্কআউট করার মতো প্রয়োজন পড়লো না। এই যে আপনার মানে মানে এটা আপনার কি বলবো ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? ডক্টর ইউনুস তাদের মানুষ। ডক্টর ইউনুস IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কিছু বোঝেন না, এবং উনি হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনদের অনুগ্রহ পুষ্ট এক ব্যক্তি। এবং আমি যদি যে কথাটা বলবো এখন আপনারা হয়তো বলতে পারেন ও ডক্টর হাশমি ডক্টর ইউনুসকে হিংসা করেন। আমি তো নোবেল প্রাইজের জন্য কম্পিট করছি না, কেউ আমাকে দেবেও না। তবে হিংসার প্রশ্ন তখন আসে, শেখ হাসিনা হিংসা করতে পারে। তাকে বলা হয়েছিল যে আপনি নোবেল পাওয়ার যোগ্য, কেন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন, 10 লক্ষ রোহিঙ্গাকে থাকতে দিয়েছেন। তো আমি তো হাসিনার জায়গায় বসে নেই যে, কিন্তু ডক্টর ইউনুসের যে শান্তি পুরস্কার, আপনি যতগুলা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সবগুলো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নরওয়েতে। যেই জন্যই গ্রামীণ ফোন, তিনি এই যে টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি থেকে ফোনের সেটগুলো আনলেন বাংলাদেশে, গ্রামীণ ফোন, এবং 14 বছর টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি গ্রামীণ ফোনের এই সেলগুলো বিক্রি করলো, ফোনগুলো বিক্রি করলো উইদাউট পেইং এনি ডিউটি, বিনা শুল্কে। 14 বছরে তারা কয়েক $1 বিলিয়ন বানিয়ে ফেললো। তাদের একটা ভূমিকা ছিল। আপনি দেখেন
এই যে মালালা ইউসুফজাই, তারপরে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন আপনার আহ, আহ, কি নাম ওর, এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইসাক আহ, জি জি। আইজাক, 1978 সালে আনোয়ার সাদাত পেলেন। জি, আর ওই যে যাকে একসময় টেরোরিস্ট হিসাবে ব্রিটিশরা খুঁজে বেড়াতো, ফর্মার প্রাইম মিনিস্টার, নামটা কি, আমার নামটা খেয়াল নেই, নামটা আইজাক ঠিক কি যেন নাম ছিল। মানে খুব পরিচিত নাম। তারা মানে হ্যাঁ হ্যাঁ। শান্তির জন্য নোবেল পুরোটাই রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটা কোনো জি অমর্ত্য জি সেনের নোবেল প্রাইজ না। সুতরাং ডক্টর ইউনুস ধরি মাছ নাছুই পানি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। আপনার দেখ উদাহরণ দিই আমি, এই যে আরাকান আর্মি নামে একটা আর্মি সৃষ্টি করা হয়েছে মার্কিন আশীর্বাদ পুষ্ট, তাদের সঙ্গে জি সংযোগ করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তৌহিদ এরা মিলে কি করছেন, তারা বললেন না যে একটা এগ্রিমেন্ট হবে, ট্রানজিট দেব, জি আমরা আরাকানের ভিতর দিয়ে আমরা মিয়ানমারে যাব। তারা চীনের বিরুদ্ধেই আপনার আরাকান আর্মির পক্ষে হচ্ছেন ডক্টর ইউনুসের সরকার, এবং ডক্টর ইউনুস কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার কোনো পলিসি নেবেন না। আমি এক কথায় বলি, এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। সেখানে উনি প্রায় 100 লোক নিয়ে গেলেন নিউ ইয়র্কে, সেখানে উনি সেদিন হাজির হলেন না কেন? তাকে তার ওই অ্যাসেম্বলিতে থাকা উচিত ছিল, এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে সবার সঙ্গে মিলে ওয়াক আউট করা উচিত ছিল রাইট। যদি তার সেই সাহস থাকতো। উনি সাহসীও না, এবং তিনি ওই যে ইডিওলজিক্যালি ওই কমিটমেন্টও নাই যে এখানে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ালে তো মার্কিন যুক্তরাষ্ট্র খেপে যাবে। সুতরাং এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ডক্টর ইউনুস করলেন, তবে এটা আমি কোনো অবাক হচ্ছি না, এটাই করার কথা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব তাজ হাসমি। আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আশা করবো যে এবং জো বাইডেন নিজে বসছেন। এবার জো বাইডেন, এবার ট্রাম্প তো দূরের কথা, আমি মার্কো রুবিও বা জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট কাউকেই দেখলাম না সেরকম পর্যায়ের। উনি যেসব দেশের সাথে বসছেন প্রতিনিধি, এগুলি হলো মানে মানে প্রাসঙ্গিক না। ইতালি, গ্রিস বা এগুলি এই মুহূর্তে প্রাসঙ্গিক না। হয়তো মানে সাইড লাইনে এই ধরনের দেখা সাক্ষাৎ হয়, বাট যেটা দরকার ছিল আমেরিকার সাথে একটু বোঝাপড়া করার কারণে, আমেরিকার সাথে আমাদের বোঝাপড়ার দরকার ছিল এই কারণে যে এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিবেশী দেশ আমাদের অনুকূলে না, প্রতিকূলে। তো আমেরিকাই একমাত্র মানে যত বেশি আমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তত বেশি একটা প্রোটেকশনের জায়গাটা নিশ্চিত হবে, বা আমেরিকাকে দিয়ে একটু ভারতকে একটু সাইজ করা বা চাপের মধ্যে রাখা যেত। সেরকম আমি কোনো কিছু দেখলাম না, জানি না ভেতরে ভেতরে কিছু হয়েছে কিনা। অন্যদিকে যদি বলেন, সফরের 57 সদস্য ছিল প্রথমবার, এবার হয়ে গেছে 104 জন। এটা আমার কাছে খুবই মানে দৃষ্টিকটু লাগলো যে এরকম বড় হবে কেন। তিনি কৃচ্ছতার একটা মডেল উপস্থাপন করতে পারতেন, খুব ছোট টিম নিয়ে তিনি গেছেন। কেন প্রেস উইং এর 5 জন সদস্য যাইতে হবে এটাও আমি পরিষ্কার না। আর একটা হলো যে 3টা রাজনৈতিক দলের 6 জন নিল কি উদ্দেশ্যে, কি বোঝাপড়া হলো? বোঝাপড়া তো আমি দেখলাম না। সেই মানে পিআর এর দাবিতে তারা তো আবার জামাত এবং সমমন্যরা কর্মসূচি দিল, তাহলে লাভটা কি হলো? সেখানে হইতে পারতো যদি এই 3টা রাজনৈতিক দলের সাথে মানে প্রতিদিন 9 দিন ছিলেন, 9 দিন যদি আলাপ আলোচনা করে একটা সমঝোতা করতে পারতেন, তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ হতো। কারণ এখানে যত ফাটল ধরবে, যত অনৈক্য হবে, তত বেশি আওয়ামী লীগের পক্ষ থেকে চাপটা বাড়তে থাকবে। সেটা কাঙ্ক্ষিত না, কারণ এখন একটা নির্বাচন হওয়া দরকার। মানে সেই নির্বাচনের যে বিষয়টা সেটা অমীমাংসিত থেকে গেল, তাহলে লাভটা কি হলো? বিমানবন্দরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, জাতিসংঘের সামনে মারপিট চললো দুই পক্ষের মধ্যে। এটা আমাদের সরকারের জন্য, দেশের জন্য কোনো দিক দিয়ে ভালো হলো না। তো অর্জনটা আমি কি ঠিক আমি বুঝতে পারতেছি না। তারপরে উনি যে সাক্ষাৎকার দিলেন, লম্বা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মধ্যে একটা কৌশলী একটা অবস্থান ফুটে উঠলো। ভারতের সাথে সম্পর্কের কথা বলো, ভারত মানে বীরের বেশে আসুক শেখ হাসিনা, এটা চায়, এই জন্য তিনি একটা তার হতাশা ফুটে উঠলো। এটা কেন আসলো, কেন এভাবে বলতে গেলেন আমি
বুঝলাম না। তারপরে দেখেন যে আওয়ামী লীগের কার্যক্রম মানে সম্ভাবনা আছে, এক ধরনের ইঙ্গিত দিলেন, আবার তার উপদেষ্টা আসিফ নজরুল থেকে বাংলাদেশে বলতেছেন যে কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ধরনের মারপ্যাচটার অর্থটা কি? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিয়ে এ করার মতন ধারণ করার ক্ষমতা এই সরকারের নেই, এবং এই পরিস্থিতিটা জানে। কিন্তু জানা সত্ত্বেও শুধু পশ্চিমাদেরকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য তিনি কৌশলী বক্তব্য দিলেন, যেটা স্বচ্ছতার জন্য তার স্টেজে এটা ভালো লাগলো না আর কি। তো এখানেও খুব ভালো কোনো মেসেজ দেশের মানুষ পাইল না। বিএনপি শুধু একটাই মেসেজ পাইল যে নির্বাচনটা হবে, এই কারণে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশির চোটে বললেন যে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। তো এগুলি আসলে পিঠ চাপড়াচাপড়ি হলো, কিন্তু কাজের কাজ কি হইলো আসলে, মানে কেন এত বহর নিয়ে যাইতে হইলো, কি অর্জনটা হইলো সেটা কিন্তু পরিষ্কার না। এর টোটাল খরচটা কত এটাও কিন্তু আমরা শেখ হাসিনার সময়ও আমরা জানতাম না। শেখ হাসিনার সময় কিন্তু এই সমালোচনাটাই করতাম যে তিনি ড্রিম লাইনারে ভরে ভরে নিয়ে যেতেন এখান থেকে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ওয়াশিংটন, তারপরে লন্ডন হয়ে তারপর আবার আসতেন। এই যে মানে রাজা বাদশাদের মতন চাল চলন গুলো, তো এইবারটা কিন্তু অনেকটা তাই হলো। মানে খুব ভালো আমি তার মানে আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে বিপুল ব্যয়ে অর্জন হচ্ছে বিশাল একটা অষ্টডিম্বর। হ্যাঁ, আর কিছু মানে আসলেই তাই, মানে এটার বাইরে আমি কোনো ইয়ে না। এবং গভর্নমেন্টের কার্যক্রমের মধ্যে খেয়াল করবেন যে একটা মনে হচ্ছে না একটা নিয়মিত গভর্নমেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা মডেল তারা। কারণ বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ আসছে, তারা যেমন একটা মডেল সংস্কার দেখাতে চান আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ, তেমনি এই গভর্নমেন্টও তো তাই সুশীলদের দ্বারা গঠিত। তারাও এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে পরবর্তী আমরা বলতে পারি যে এই যে ইউনূস সরকারের সময় এইটা হলো, আপনারা এখন পারতেছেন না কেন? কিন্তু আমরা এখন কি বলবো, 104 জন তো বলে যে ইউনূস সরকার যদি 104 জন নিতে পারে, আমরা 204 জন নিলে অসুবিধা নেই। তো সেটা কোনো মডেল দৃষ্টান্ত আমি পাইলাম না যেটা দিয়ে আমি খুব মানে গর্ব বোধ করবো যে দেখো শেখো ইউনূস সরকার ক্ষমতায় থাকলে কি কি হয়, কেমন ভাবে চলচালন করে, এটাই। আর দেশের পরিস্থিতি তো মানে একদিকেই মানে সেমিনার, সিম্পোজিয়াম, সাক্ষাৎ, সংস্কার বলতেছে, আর দেশে পার্বত্য চট্টগ্রামের এলোমেলো একটা অবস্থা। তো আমি মানে কোন দিক দিয়ে বলবো যে না, মানে শাসন ব্যবস্থায় খুব ভালো একটা কিছু হইতে যাচ্ছে, তারপরে নিউ ইয়র্কের ওখানে আমেরিকার সাথে মানে ভালো দেখা সাক্ষাৎ হলো, ট্রাম্পের সাথে ওই পোডিয়ামের পাশে দাঁড়ায় ছবি তুলে ওইটাকে ফোকাস করার কোনো অর্থহীন একটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল। মানে আমি হতাশ। আচ্ছা, আরেকটা বিষয়, আমি একটু দেশের রাজনীতিতে ফিরে আসি। দেশের রাজনীতিতে দুটো মেরুকরণ আমরা দেখছি। একটা হলো পিয়ার পদ্ধতির দাবিতে জামাত সহ বেশ কয়েকটা দল একটা আন্দোলন করছে। আবার বিপরীত দিকে বিএনপি বিএনপি যে আসলে কি করতে যাচ্ছে, কিভাবে তার রাজনীতিকে অগ্রসর করতে যাচ্ছে, সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার না। আপনি কি মনে করেন যে জাতীয় রাজনীতিতে, মানে বিশেষ করে নির্বাচনের যে রাজনীতির সামনে, আমি যদি নির্বাচনটাকে ফেব্রুয়ারিতেই ধরি, সেই নির্বাচনী রাজনীতিতে কি আপনি একটু পরিবর্তন দেখছেন? যে বিএনপি যেরকম আগে অনেক উপরে ছিল, এখন কিছুটা নেমে গেছে, অথবা জামাত অগ্রসর হচ্ছে, অথবা জামাতের লিডারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারাও নানা রকম কথা বলছে, আবার তারা সরিয়ে আইন করবে কি করবে না এটা নিয়ে এক ধরনের মানে দ্বিধা বিভক্তি। এই সব মিলিয়ে জাতীয় রাজনীতি আপনি কি দেখছেন? জাতীয় রাজনীতিতে দেখছি যে জামাত বেশ কৌশলী ভাবে আগায় গেছে, এবং হঠাৎ করেই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষ সবগুলো বিলীন করে একক একটা দল হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা খুব দৃশ্যমান। আর বিএনপির মধ্যে আগে ফেব্রুয়ারি নির্বাচন চাই বলে একটা বিরোধী দলীয় যে ইমেজটা ছিল, এখন আধা সরকারি হয়ে গেছে। তারা ইউনূসকে রক্ষা করতে হবে, রক্ষা করে নির্বাচন আদায় করতে যে তাদের সেই যে ইমেজটা মানে মানে বিদ্যমান নানান ব্যর্থতা, সেগুলি তারা আর তুলে ধরছে না। এবং তারা জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে, সেগুলি হলো আওয়ামী লীগ বললে মানানসই হয়, তাদের পক্ষ থেকে এটা কেন জানি মানানসই হচ্ছে না। ফলে একটা দিক হারা আমার কাছে মনে হচ্ছে, অনেকটা বিভ্রান্তকর অবস্থা। সবচেয়ে বড় খারাপ অবস্থাটা হলো যে তারেক রহমান যত দেরি করতেছে, বিএনপি আরো দৈন্য দশা ফুটে উঠতেছে, এবং
তৃণমূল পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে এই পুরো সুযোগ সংগঠিত শক্তি হিসেবে জামাত কিন্তু যেভাবে তুলে আনছে ঘরের মধ্যে, তারা কিন্তু সেভাবে পারছে না। তো এখানে না অনেকগুলো গ্রুপ কাজ করতেছে প্রত্যেকটা অঞ্চলে, ফলে কে আসলে প্রার্থী বিএনপির কেউ জানে না। কিন্তু জামাত কিন্তু একদিকে আন্দোলন আন্দোলন খেলছে, কিন্তু তাদের কিন্তু প্রার্থী সুনির্দিষ্ট সবকিছু কিন্তু গোছানো। বিএনপির মধ্যে এই গোছানো নেই, তার মধ্যে হলো তাদের সবচেয়ে বড় নেতৃত্বের অভাব। তারেক রহমান যত পিছাচ্ছে বিএনপি আরো পিছায় যাচ্ছে। এইটা হুট করে এসে উনি একটা জোয়ার তুলে দেবে, এইটা হতে পারে, আবার নাও হতে পারে। একটা রিস্কি গেমের মধ্যে চলে গেছে। আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, জামাত তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থায় অগ্রসর হচ্ছে। আমি এটা শেষ প্রশ্নটা করি, আপনি যদি সংক্ষেপে বলেন। সেটা হলো, এই যে পিয়ার পদ্ধতি দেওয়া তো হচ্ছে, নিশ্চয়ই আমার ধারণা এর মধ্যে আপনিও পিয়ার পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আপনি নিজস্ব আছে। আপনি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতি নিয়ে আপনার মানে অভিমতটা কি? দেখেন, পিয়ার পদ্ধতি হলো আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে একটা সংসদীয় গণতন্ত্রের জন্য সর্বোৎকৃষ্ট একটা পন্থা, যে যত সম্ভব পার্সেন্টেজের ভিত্তিতে প্রতিনিধিত্বশীল একটা সংসদ গড়ে তোলা যায়। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ওই গণতন্ত্রের ওই মানটা অর্জন না করা পর্যন্ত পেয়ার পদ্ধতিটা বিপজ্জনক পদ্ধতি। এখানে এমন পদ্ধতি মানে মানে যেটা বাস্তবে দাঁড়াতে পারে, তাতে কে সরকার গঠন করবে, সরকার গঠন করলেও তার মানে স্থায়িত্ব কতদিন থাকবে সেটা নিয়ে একটা সংশয়ের মধ্যে পড়ে যাবে। একটা শক্তিশালী সরকারি দল বা শক্তিশালী বিরোধী দল বলে কিচ্ছু থাকবে না, একটা কেনা বেচার একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। ফলে আমাদের এই পিয়ার পদ্ধতি হয়তো 20-30 বছর পর মানে খুব মানে দরকার হবে। তো পরীক্ষামূলক ভাবে এটা একটা উচ্চ কক্ষে এটা মানে চালু করা যেতে পারে, যাতে অধিক সংখ্যক রাজনৈতিক দলের প্রতিনিধিকে সংসদীয় গণতন্ত্র, যেহেতু সংসদীয় ব্যবস্থায়